হ্যালো ফ্রেন্ডস, আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে মক টেস্ট শুরু করেছিলাম, প্রতিদিন যে আমরা মক টেস্ট করি, চলো আজকে সেই জিকের মক টেস্ট শুরু করি। আজকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে। ভারতের সংবিধানের কোন ধারায় সম সমানতার অধিকার বলা আছে? অপশান এ 14 থেকে 18 নম্বর ধারা, অপশান বি 19 থেকে 22 নম্বর ধারা, অপশান সি 23 থেকে 24 নম্বর ধারা, অপশান ডি 25 থেকে 28 নম্বর ধারা। তাহলে দেখো, ভারতের সংবিধানের কোন ধারা? আমরা জানি ভারতীয় সংবিধানের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আগে ছিল 7টি, এখন হয়েছে 6টি। সম্পত্তির অধিকারকে আইনি অধিকার বাদ দেওয়া হয়েছে তাই। তাহলে 12 থেকে 35-এর মধ্যে আমাদের কি রয়েছে? মৌলিক অধিকার। সংবিধানের পার্ট তৃতীয়তে কি রয়েছে? 12 থেকে 35-এ আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে কি 14 থেকে 18-তে কি রয়েছে? আমাদের সমানতার অধিকার। 14 থেকে 18-তে সমানতার অধিকার রয়েছে। 19 থেকে 22-এ বাক স্বাধীনতার অধিকার, বেঁচে থাকার অধিকার। 23 থেকে 24-এ শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, 25 থেকে 28-এ ধর্মীয় স্বাধীনতার অধিকার। মনে থাকবে তাহলে এটা 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 19 থেকে 22 বাক স্বাধীনতার অধিকার, 14 থেকে 18 হচ্ছে সমানতার অধিকার। তাহলে অ্যান্সার এটাই এ। এবার দেখো 15 নম্বর ধারায় কি আছে? যে লিঙ্গ ভেদ চলবে না। 14 নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান অধিকার। 16 নম্বর ধারায় চাকরি ক্ষেত্রে সবার অধিকার সমান। ঠিক আছে, 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকার। 21 নম্বর ধারায় কি রয়েছে গো? বেঁচে থাকার অধিকার। 24 নম্বর ধারায় 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে শিক্ষা বাধ্যতামূলক। ঠিক আছে, 25 থেকে 28-এ কি আছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। যে ধর্মের নামে জোর করে চাঁদা তোলা যাবে না, তারপরে যে কোনো ধর্মের সম্মেলন করা যেতে পারে, এগুলো রয়েছে 25 থেকে 28 নম্বর ধারায়। তাহলে আমরা কি জানলাম? সংবিধানের তৃতীয় পার্টে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা থেকে, আর মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে। এই দুটো মনে রাখবে। ঠিক আছে, মৌলিক অধিকার আগে ছিল 7টি, এখন হয়েছে 6টি। 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে। 14 নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান অধিকার। 15 নম্বর ধারায় অস্পৃশ্যতা করা যাবে না, লিঙ্গভেদ করা যাবে না। ঠিক আছে, ছোঁয়াছুঁয়ি যে অস্পৃশ্যতা সেটা করা যাবে না। 16 নম্বর ধারায় চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার। 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকার। 21 নম্বর ধারায় ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 24 নম্বর ধারায় কি 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে জোরপূর্বক খাটানো যাবে না, তাদেরকে শিক্ষা দান দিতে হবে। 25 থেকে 28 আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এইভাবেই তোমরা একটা কোশ্চেনের অনেক ডিটেলস, একটা কোশ্চেনের সঙ্গে আরো 5টা 10টা করে কোশ্চেন পেয়ে যাবে। এগুলো ভালোভাবে রিভিশন করবে, পরীক্ষায় সব কমন পাবে। 2026 সালের ফিফা বিশ্বকাপ কোন 3টি দেশে হবে? অপশান এ জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অপশান বি ইউএস, কানাডা, মেক্সিকো, অপশান সি জার্মানি, ফ্রান্স, ইতালি, অপশান ডি ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে। তাহলে দেখো 2026 সালের ফিফা বিশ্বকাপ কোন কটি দেশে হবে? দেখো, ফিফা বিশ্বকাপ প্রথম কবে হয়েছিল? 1930 সালে। কোথায় হয়েছিল? উরুগুয়েতে। জিতেছিল কে? উরুগুয়েতে। ঠিক আছে, তারপর দেখো জাপান, দক্ষিণ কোরিয়া, চীনে কবে হয়েছিল? 2022-এ। কাতার, ইউএস, কানাডা, মেক্সিকোতে 2022-এ কাতারে হয়েছিল, কাতারে। ইউএস, কানাডা, মেক্সিকোতে 2026-এ হবে। ইউএস, কানাডা, মেক্সিকোতে 2026-এ হচ্ছে। কতগুলো দেশ খেলছে গো? 48টি দেশ খেলছে। 48টি দেশ খেলছে, 104টি ম্যাচ হবে। কটা গ্রুপে ভাগ করা আছে? 12টা গ্রুপে ভাগ করা রয়েছে। ভারতের কোন রাজ্যকে ভারতের ধানের ভান্ডার বলা হয়? অপশান এ পাঞ্জাব, অপশান বি ছত্তিশগড়, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে ভারতের কোন রাজ্যকে ভারতের ধানের ভান্ডার বলা হয়? এটার অ্যান্সার হবে অপশান বি ছত্তিশগড়। প্রত্যেকটি জেলায় এখানে ধান উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে উম, এগিয়ে, কিন্তু ধানের ভান্ডার নেই, এটা ছত্তিশগড়ে আছে। অন্ধ্রপ্রদেশে কি মাছ ধান দুটোতে উৎপাদনে অনেকটা এগিয়ে। পাঞ্জাব গমের ভান্ডার, হেক্টর প্রতি গম উৎপাদনে। পাঞ্জাবে প্রথম শিল্প বিপ্লব হয়েছে, সবুজ বিপ্লব হয়েছিল। সবুজ বিপ্লব খাদ্যশস্য ধান গমের সঙ্গে জড়িত। অন্ধ্রপ্রদেশে কোন নৃত্য দেখা যায়? কুচিপুড়ি নৃত্য দেখা যায়। পাঞ্জাবে কি ভাংড়া গিদ্দা নৃত্য দেখা যায়। পশ্চিমবঙ্গে কি দেখা যায়? ছৌ, যাত্রা, বাউল, কীর্তন। কত্থক নৃত্যের সাথে কোন রাজ্য যুক্ত? অপশান এ কেরালা, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি তামিলনাড়ু। তাহলে দেখো, কত্থক নৃত্যের সঙ্গে জড়িত। আমরা জানি আমাদের ভারতের 8টা শাস্ত্রীয় নৃত্য আছে আর 11টা শাস্ত্রীয় ভাষা আছে। 8টি শাস্ত্রীয় নৃত্য কি? মণিপুরি। এই আটটা আটটা শাস্ত্রীয় নৃত্য কি? ভারতনাট্যম, কথাকলি,
কত্থক, ওডিসি, ছৌ, মণিপুরি। ঠিক আছে, তাহলে এই যে নৃত্যগুলো, এই নৃত্যগুলো ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে, কত্থক দেখা যায় উত্তরপ্রদেশে, কেরালাতে দেখা যায় কথাকলি, মোহিনীনাট্যম, কৃষ্ণনাট্যম, মণিপুরে দেখা যায় মণিপুরি, তামিলনাড়ুতে দেখা যায় ভারতনাট্যম। তাহলে কত্থক কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশে। কেরালাতে কথাকলি, মোহিনীনাট্যম, কৃষ্ণনাট্যম, মণিপুরে মণিপুরি, তামিলনাড়ুতে ভারতনাট্যম, লাবণী, তামিলনাড়ু দেখা যায়, মহারাষ্ট্রে লাবণী তামাশা দেখা যায় গুরুত্বপূর্ণ, গুজরাটে গরবা নৃত্য দেখা যায়, পাঞ্জাবে ভাংড়া গিদ্দা নৃত্য দেখা যায়, রাজস্থানে কালবেলিয়া নৃত্য দেখা যায়, এটা সাপুরিয়া নৃত্য নামে পরিচিত, মিজোরামে চেরাও নৃত্য দেখা যায়, এটা বাঁশের নৃত্য নামে পরিচিত। এগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি লোকসভার স্পিকার। তাহলে দেখো রাজ্যসভার চেয়ারম্যান কে হন? দেখো রাজ্যসভা, আমাদের রাজ্যসভার সর্বোচ্চ সিট সংখ্যা কত? 250টি। রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? 12 জনকে। রাজ্যসভার ভোটে দাঁড়াতে গেলে বয়স কত লাগে? 30 বছর। রাজ্যসভা কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। রাজ্যসভাকে কি ভাঙা যায়? না, রাজ্যসভাকে ভাঙা যায় না। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কে হন? উপরাষ্ট্রপতি। এটা 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন। তাহলে কত নম্বর ধারা অনুযায়ী? 64 নম্বর ধারা অনুযায়ী। লোকসভার স্পিকার কত নম্বর ধারায় আছে গো? 93 নম্বর ধারায় লোকসভার স্পিকার রয়েছে। রাষ্ট্রপতি কত নম্বর ধারায় রয়েছে গো? 52 নম্বর ধারায়। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় কত নম্বর ধারায়? 61 নম্বর ধারায়। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড, ফাঁসি ক্ষমা করতে পারে কত নম্বর ধারায়? 72 নম্বর ধারায়। প্রধানমন্ত্রী রয়েছে কত নম্বর ধারায় গো? 75 নম্বর ধারায়। সরল সংসদ, ছ মানে সংসদ, র মানে রাজ্যসভা, ল মানে লোকসভা। তাহলে 79, 80, 81। 79তে সংসদ, 80তে র মানে রাজ্যসভা, 81তে লোকসভা। এই ধারাগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে। মানুষের দেহে রক্তের পিএইচ এর মান কত? অপশান এ 6.4, অপশান বি 7.0, অপশান সি 7.4, অপশান ডি 8.0। তাহলে দেখো মানুষের রক্তের রং লাল হয় কেন? হিমোগ্লোবিন থাকার জন্য। ঠিক আছে, পিএইচ মানে এটা কি? হাইড্রোজেন স্কেল। মানুষের দেহে সাধারণত কত লিটার রক্ত থাকে? 5 লিটার। মহিলাদের 6 লিটার। রক্তে কতগুলো কণিকা থাকে? 3টি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ কি? রক্ত কলাকোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। শ্বেত রক্তকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করে। অনুচক্রিকা কি করে? রক্ত সঞ্চালনে সাহায্য করে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। শ্বেত রক্তকণিকা 10 থেকে 13 দিন। অনুচক্রিকার গড় আয়ু প্রায় 3 দিন। তাহলে রক্তের পিএইচ এর মান কত? 7.4%, 7.4। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তাহলে দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অপশান এ 1940, অপশান বি 1941, অপশান সি 1942, অপশান ডি 1945। তাহলে দেখো ভারত ছাড়ো আন্দোলন, দেখো আমরা জানি মহাত্মা গান্ধী 1917-তে কি করেছিল? চম্পারণ সত্যাগ্রহ। 1918-তে কি করেছিলেন? খেদা সত্যাগ্রহ। 1930-এ কি করেছিলেন? ডান্ডি মার্চ অভিযান। আর 1942-এ 8ই আগস্ট কি করেছিলেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের। ভারত ছাড়ো আন্দোলন। তাহলে তিনি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন 1942 সালে। 1941 সালে কি হয়েছিল গো? রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল। 1940 সালে পাকিস্তান প্রস্তাব পেশ করা হয়েছিল। 1945 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আর ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। তাহলে এটা কোথায় হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট। আগস্ট আন্দোলন বলা হয়। 8ই আগস্ট হয়েছিল 1942 সালে। 8ই আগস্ট করেঙ্গিয়া মরেঙ্গে ডু অর ডাই ডাক দিয়েছিল। এটা মুম্বাইয়ের ওয়ার্ধা স্টেডিয়াম থেকে। ভারতের সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? অপশান এ দুধ, অপশান বি খাদ্যশস্য, অপশান সি মাছ, না অপশান ডি তৈলবীজ। তাহলে দেখো ভারতের সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? আমরা জানি সবুজ বিপ্লব 60-এর দশক মানে 1900 যে 61 থেকে 66 সালের মধ্যে হয়েছিল, তখন ভারতে কি চলছিল গো? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব আসে। সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ধান, গম, খাদ্যশস্যের সঙ্গে। তাহলে অ্যান্সার কি হবে? খাদ্যশস্যের সঙ্গে। দুধ কোন বিপ্লবের সঙ্গে জড়িত? শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ান। সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন। মাছ কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? নীল বিপ্লবের সঙ্গে। তৈলবীজ হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
তাহলে দেখো অপশন এ কর্ণাটক, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দেখো তাহলে কর্ণাটকে কি রয়েছে, কর্ণাটকে রয়েছে কি বন্দিপুর ন্যাশনাল পার্ক আর বন্দিপুর। তামিলনাড়ুতে কি মৃদুমালাই ন্যাশনাল পার্ক। কেরালাতে কি রয়েছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। তাহলে কেরালা হয়ে যাবে কি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। জিম কর্বেট কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? আসামে। সুন্দরবন কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে। জলদাপাড়া, গরুমারা, বক্সা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে। টাডোবা, টাডোবা কোথায় রয়েছে? মহারাষ্ট্রের। টাডোবা, টাডোবা, তো একার ডকার বয়াকার, টাডোবা মহারাষ্ট্রে। কেরালাতে সাইলেন্ট ভ্যালি, কর্ণাটকে বন্দিপুর। এটা ডাব্লিউবিতে এসেছিল, পিএসসিতে এসেছিল, মনে রাখবে। কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 61তম, অপশন ডি 73তম। কোন সংশোধনীর মাধ্যমে? তাহলে সবসময় মনে রাখবে এটা 61তম সংবিধান সংশোধনী 1988। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় যুব শক্তিকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল 1988 সালে। 21 বছর ভোটের বয়সকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। 73তম সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজের সঙ্গে সম্পর্কিত, তাহলে পঞ্চায়েতের সঙ্গে সম্পর্কিত 73তম সংবিধান সংশোধনী। পৌরসভার সঙ্গে সম্পর্কিত 74তম সংবিধান সংশোধনী। 42তম সংবিধান সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? এটা মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কিত, একে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান সংশোধন বলে। আর 44তম সম্পত্তির অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে। কি করা হয়েছে? মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে। 2026 সালের অলিম্পিক শীতকালীন গেমস কোথায় হবে? অপশন এ প্যারিস, অপশন বি টোকিও, অপশন সি মিলান কার্টিনা ইতালি, না অপশন ডি বেইজিং। তাহলে দেখো 2026 সালের অলিম্পিক শীতকালীন গেমস কোথায় হবে? 2026 সালে অলিম্পিক শীতকালীন গেমস হবে মিলান কার্টিনা ইতালি, মিলান কার্টিনা ইতালি। প্যারিসে কি হয়েছিল 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিক। টোকিওতে কি হয়েছিল 2020-র গ্রীষ্মকালীন অলিম্পিক। বেজিং এ কি হয়েছিল 2022-এর শীতকালীন অলিম্পিক। কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি হর্ষবর্ধন। তাহলে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? দেখো অশোক কি করেছিল? অশোক করেছিল কি কলিঙ্গ যুদ্ধ 261 বিসিতে, তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সমুদ্রগুপ্তকে কি বলা হয় ভারতের নেপোলিয়ান? এটা কে বলেছিল সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান? ভিনসেন্ট স্মিথ, ভিএ স্মিথ, অনেক যুদ্ধ জয় করেছিলেন বলে। হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন? তোমরা কমেন্ট করো। চন্দ্রগুপ্ত কি গুপ্ত বংশের রাজা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? অপশন এ এসবিআই, অপশন বি নাবার্ড, অপশন সি আরবিআই, অপশন ডি সেবি। তাহলে দেখো ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি হবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1934-এর অ্যাক্টে 1935-এ এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? এম ফর মুম্বাই। সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1992। এটা কি 1988-এর অ্যাক্ট 1992 প্রতিষ্ঠিত হয়, এটারও মুম্বাই। নাবার্ড, নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1982-তে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। এ মানে এগ্রিকালচার, এটা কৃষি ঋণের সঙ্গে যুক্ত। এসবিআই 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এর আগে নাম ছিল 1921 পর্যন্ত ইম্পেরিয়াল ব্যাংক। 1921-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এলআইসি কবে প্রতিষ্ঠিত হয়? এসবিআই এর 1 বছর পরে 1956 সালে। কোন গ্যাসকে হাসির গ্যাস বলে? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি নাইট্রাস অক্সাইড, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো হাসির গ্যাস কাকে বলা হয়? হাসির গ্যাস বলা হয় একটা, আর একটা কাঁদুনে গ্যাস বলা হয়। হাসির গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে, আর কাঁদুনে গ্যাস বলা হয় ক্লোরোপিক্রিনকে। তাহলে কাঁদুনে গ্যাস কাকে বলা হয়? ক্লোরোপিক্রিনকে। আর হাসানা গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে। এটা দন্ত চিকিৎসারা, ডাক্তাররা ব্যবহার করে, ডেন্টিস্টরা। কার্বন ডাইঅক্সাইড কি হয়? CO2, এর সংকেত কি? CO2। নাইট্রোজেন কি? 78%, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কি রয়েছে? নাইট্রোজেন। তারপরে কি রয়েছে? অক্সিজেন 24.03%, কার্বন ডাইঅক্সাইড 0.03% রয়েছে কার্বন ডাইঅক্সাইড। হাসির গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে, কাঁদুনে গ্যাস বলা হয় ক্লোরোপিক্রিনকে।
পোঙ্গল কোন রাজ্যের প্রধান উৎসব? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে দেখো পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তাহলে পোঙ্গল উৎসব হচ্ছে কোন রাজ্যের? তামিলনাড়ুর। কেরালার উৎসবের নাম কি? ওনাম বিশু। কেরালা নববর্ষ বিশু নামে পরিচিত। নৌকা উৎসব ওনাম নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের কি রয়েছে? উগাডি। কর্ণাটকে কি উৎসব দেখা যায় বলো? কর্ণাটকে কি উৎসব দেখা যায়? কমেন্ট করো দেখে তোমরা। নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? অপশান এ পূর্ব দিকে, অপশান বি পশ্চিম দিকে, অপশান সি উত্তর দিকে, অপশান ডি দক্ষিণ দিকে। তাহলে দেখো নর্মদা নদী, নর্মদা, তাপ্তি এসব নদীগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়। পূর্ব দিকে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এগুলো প্রবাহিত হয়। নর্মদা কোথা থেকে উৎপত্তি লাভ করে? অমরকন্টক মালভূমি থেকে। অমরকন্টক মালভূমি থেকে। সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে আছে? নর্মদা নদীর তীরে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে আছে? কপিলধার, ধোঁয়াধার, সহস্রধার এগুলো নর্মদা নদীর তীরে রয়েছে এই বাঁধগুলো। সিপাহী বিদ্রোহ কখন শুরু হয়? অপশান এ 1856, অপশান বি 1857, অপশান সি 1858, অপশান ডি 1859। তাহলে দেখো সিপাহী বিদ্রোহের অপর নাম কি? মহাবিদ্রোহ। কবে হয় বলো? 1856-তে কি হয়েছিল? বিধবা বিবাহকে কি করা হয়েছিল? শুরু করা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়, লর্ড ক্যানিং এর আমলে। 1858-তে কি হয়েছিল? ভারত 1858 ভারত শাসন আইন চালু হয়েছিল। আর কি করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন শুরু করেছিল। রানী ভিক্টোরিয়া ভারতের শাসন শুরু করেছিল। 1859-এ কি হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল। 1857-তে কি হয়েছিল? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। 10ই মে মিরাটে শুরু হয়েছিল। প্রথম শহীদ কে ছিল? মঙ্গল পান্ডে, ব্যারাকপুর থেকে যে যুদ্ধ লড়েছিল। 1857-এ বিহার থেকে কে লড়েছিল? কুনওয়ার সিং। ঝাঁসি থেকে কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাই। দিল্লি থেকে লখনৌ থেকে কে? বেগম হজরত মহল। দিল্লি থেকে কে? বকত খান। তাহলে 1857-এর বিদ্রোহের সঙ্গে যুক্ত নেতাদের নামগুলো দেয়। বিহার থেকে কে? কুনওয়ার সিং। ঝাঁসি থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। বিহার থেকে কি? কুনওয়ার সিং। লখনৌ থেকে বেগম হজরত মহল। জিএসটি কবে চালু হয়? অপশান এ 1 এপ্রিল 2016, অপশান বি 1 জুলাই 2017, অপশান সি 15 আগস্ট 2017, অপশান ডি 26 জানুয়ারি 2018। তাহলে দেখো জিএসটি, জিএসটি কটা কত কত করে কটা ট্যাক্সের ভাগ আছে? 5টি। 5%, 0%, 5%, 12%, 18% আর 28%। সর্বোচ্চ 28 আর 0 সর্বনিম্ন 0। কোনো কোনো করতে জিএসটি লাগে না কিছু কিছুতে। তাহলে এবার দেখো জিএসটি কোন দেশ থেকে নেওয়া হয়? ফ্রান্স থেকে। জিএসটি প্রথম কোন রাজ্যে লাগু হয়? আসামে। জিএসটি কত নম্বর ধারায় আছে সংবিধানে? 279 রে। জিএসটি কে কততম সংবিধান সংশোধনীতে ভারতে আনা হয়? 101তম সংবিধান সংশোধনীতে ভারতে আনা হয়। জিএসটি কবে থেকে চালু হয়? 1 জুলাই 2017 থেকে। 1 জুলাই 2017 থেকে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশান এ ভাকরানাঙ্গাল, অপশান বি হীরাকুদ, অপশান সি নাগার্জুনা সাগর, অপশান ডি তেহেরি। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ। কি করে মনে রাখবে? দেখো দ, দীর্ঘতম মানে দ, হীরাকুদে দ আছে। দীর্ঘতম মানে দ, হীরাকুদে দ আছে, বাকি কোনোগুলোতে দ নেই। মনে থাকবে। ভাকরা নাঙ্গাল। তাহলে উচ্চতম কোনটা? ভাকরা নাঙ্গাল। শতদ্রু নদীর তীরে পাঞ্জাবে। হিমাচল প্রদেশ, পাঞ্জাবে। তেহেরি উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর তীরে। কৃষ্ণার্জুন, দেখো নাগার্জুন, কৃষ্ণা অর্জুন, নাগার্জুন, নাগার্জুন, কৃষ্ণা অর্জুন, অর্জুনের সঙ্গে কৃষ্ণা। তাহলে কৃষ্ণা নদীর তীরে কি? নাগার্জুন সাগর, অন্ধ্রপ্রদেশ। তেহেরি উত্তরাখণ্ড, ভাগীরথী কি? নাগার্জুন সাগর, কৃষ্ণা নদী, বাকরানাঙ্গাল, শতদ্রু নদী, হীরাকুদ মহানদী, উড়িষ্যা। ভারতে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? তাহলে ভারতে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? অপশান এ জো বাইডেন, অপশান বি ইমানুয়েল ম্যাক্রন, অপশান সি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, অপশান ডি ঋষি সুনক। তাহলে ভারতে 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন কে? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি পাবো সুবিয়ান্তো। পাবো সুবিয়ান্তো। প্রজাতন্ত্র দিবস কবে চালু হয়? 26 জানুয়ারি 1950 সাল থেকে। 1950 সালে 26 জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল। এর জন্য দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি বলবন, অপশান ডি আলাউদ্দিন খলজি।
দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কে? কুতুবউদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। আলাউদ্দিন খলজি, খলজি বংশের সম্রাট ছিলেন। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের জামাই ছিলেন। একমাত্র দিল্লির সুলতানা ছিল? রাজিয়া সুলতানা, 1236 থেকে 1240 পর্যন্ত। এটা 1206 থেকে 1290 পর্যন্ত এই বংশটা ছিল। সূর্যের শক্তি কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? অপশন এ বিভাজন, অপশন বি সংযোজন, অপশন সি জারণ, অপশন ডি তড়িৎ বিশ্লেষণ। তাহলে সূর্যের শক্তি কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? অপশন এ বিভাজন, অপশন বি সংযোজন, অপশন সি জারণ, অপশন ডি তড়িৎ বিশ্লেষণ। তাহলে সূর্যের শক্তি হচ্ছে সংযোজন। সূর্যতে কিসের, কোন দুটি গ্যাসের মিশ্রণ থাকে? হাইড্রোজেন ও হিলিয়াম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? তাহলে দেখো, অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মহারাষ্ট্র। দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম যে রাজ্যে চালু হয়, তাহলে পঞ্চায়েতি রাজ, তাহলে রাজ মানে রাজা, রাজা মানে কি রাজস্থান, তাহলে পঞ্চায়েতি রাজ চালু হয়েছিল রাজস্থানের নাগর জেলায় 1959 সালে। 1959 সালে প্রথমে ছিল দ্বিস্তরীয়, এখন হয়েছে ত্রিস্তরীয়। ঠিক আছে। কততম সংবিধান সংশোধনীর সঙ্গে পঞ্চায়েত যুক্ত? 43। পঞ্চায়েতি রাজ কততম সংবিধান সংশোধনীতে উল্লেখ আছে? 40 নম্বর ধারায়। গুজরাটের আহমেদাবাদকে কি বলা হয়? ভারতের ম্যানচেস্টার। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক শহর কোনটা? কলকাতা। মূলধনের শহর কাকে বলা হয় ভারতের? মহারাষ্ট্রের মুম্বাইকে। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। মুসি 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 হায়দ্রাবাদ। 2026 সালে পদ্মবিভূষণ পাওয়া প্রথম বাঙালির ক্রীড়াবিদকে? 2026 সালে পদ্মবিভূষণ পাওয়া প্রথম বাঙালি ক্রীড়াবিদকে? এটা রাজ্যের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রের জন্য ইম্পর্টেন্ট। আর 2026 সালে পদ্মবিভূষণ পাওয়া প্রথম বাঙালি ক্রীড়াবিদকে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি লিয়েন্ডার পেজ, অপশন সি ঝুলন গোস্বামী, অপশন ডি বাইচুং ভুটিয়া। এটা হবে ঝুলন গোস্বামী, নদিয়ার মেয়ে। ঝুলন গোস্বামী ক্রিকেটার, নদিয়ার মেয়ে। সৌরভ গাঙ্গুলি এখন পাননি। বাইচুং ভুটিয়া সিকিম বাড়ি। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতাকে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া আর গ্লিম্পিস অফ ওয়ার্ল্ড, গ্লিম্পিস অফ ওয়ার্ল্ড আর ডিসকভারি অফ ইন্ডিয়া, এ লেটার্স টু ফাদার ফ্রম ডটার, এই তিনটি বই লিখেছেন জওহরলাল নেহরু। গ্লিম্পিস অফ ওয়ার্ল্ড, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেটার ফাদার টু ডটার, মানে তার ডটার ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। ঠিক আছে, কে? জওহরলাল নেহরু। তাহলে দেখো, মহাত্মা গান্ধী কি করেছিল? 1917-তে চম্পারণ সত্যাগ্রহ, 1918-তে খেদা সত্যাগ্রহ, 1924-এ নিজে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কর্ণাটকের বেলাগামে, 1930-এ তিনি 12ই মার্চ ডান্ডি মার্চ অভিযান করেছিলেন, 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন, তিনি নাইটহুড উপাধি তিনি কাইজার হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে যে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য। জওহরলাল নেহরু কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন? ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। সংবিধানের জনক বলা হয়, সংবিধানের পিতা বলা হয়। ঠিক আছে, তফসিল জাতির পিতা বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। তিনি সংবিধানের রূপরেখা করেছিলেন এবং ড্রাফটিং কমিটি, খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। তাহলে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। আয়রন ম্যান, আয়রন ওম্যান অফ, লেডি অফ আয়রন কাকে বলা হয়? লৌহ মানবী কাকে বলা হয়? ইন্দিরা গান্ধীকে। তাহলে বুঝতে পারলে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন জওহরলাল নেহরু। তাহলে জওহরলাল নেহরু কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী। যদি তোমাদের এই মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের মাঝে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।